তৃতীয় ধাপে দেশের ১১৭ উপজেলায় ভোট গ্রহণ কাল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সর্বোচ্চ কঠোর অবস্থানে ইসি। জাতীয় পার্টির কো চেয়ারম্যানের পর এবার সংসদে বিরোধী দলীয় উপনেতার পদ হারালেন জিএম কাদের। রওশন এরশাদকে মনোনীত করে এরশাদের নির্দেশনা। বেগম জিয়ার মুক্তির দাবিতে ৩ দিনের মাথায় আবারও বিএনপির ঘরোয়া গণ অনশন। ছদ্মবেশে সরকার একদলীয় শাসন চালাচ্ছে বললেন মির্জা ফখরুল। এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে পঞ্চম দিনের মতো বেসরকারি শিক্ষকদের অবস্থান। সরকার নয়, নিয়োগ দিয়েছিল স্কুল কমিটি। প্রতিষ্ঠানের মান নিয়েও প্রশ্ন। এবং দেশের পাইকারি বাজারে আরও কমেছে চালের দাম। চট্টগ্রামের খাতুনগঞ্জে নামমাত্র দামেই বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ ও রসুন। দেখছিলেন শিরোনাম। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সজল মিত্র রিচার্ড। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১১৭টি উপজেলায় ভোট গ্রহণ কাল। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। এজন্য ভোট গ্রহণ নির্বিঘ্ন রাখতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সদস্য। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। শনিবার সকালে রংপুরে প্রত্যেক উপজেলা পরিষদ চত্বর থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে প্রিজাইডিং অফিসারদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেওয়া হয়। এবারই প্রথম সদর উপজেলায় ইভিএম এর মাধ্যমে ১,২০,১৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে মহড়া সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানায় র্যাবের কর্মকর্তা। কোন দল কোন মত সেটি বিবেচ্য নয়। যারা সহিংসতা করবে, যারা সন্ত্রাস করার চেষ্টা করবে, তাদেরকে কঠোরভাবে মোকাবেলা করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে র্যাব বদ্ধপরিকর। বরিশালেও উপজেলা নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন। উপজেলাগুলোয় সিল, ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালিসহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়। সেখান থেকে প্রিজাইডিং কর্মকর্তারা এসব সামগ্রী বুঝে নেন। বরিশাল সদর উপজেলার ৬৭টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য করার সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই আমরা সম্পন্ন করেছি। শনিবার সকালে প্রিজাইডিং অফিসারের হাতে নির্বাচনী সামগ্রী তুলে দেয় রিটার্নিং কর্মকর্তারা। রোববার ঝিনাইদহের 4টি উপজেলা পরিষদের নির্বাচনে ৪২৩টি ভোট কেন্দ্রে পুলিশ, র্যাব সহ ১২ প্লাটুন বিজিবি এবং ৫,০৭৬ জন আনসার বাহিনী মোতায়েন থাকবে। পঞ্চম দফা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মানিকগঞ্জের 7টি উপজেলায় নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়েছেন স্ব কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা। রোববার ১১,১০,৬৯৫ জন ভোটার তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। এছাড়া রোববারের উপজেলা পরিষদ নির্বাচনে রাজবাড়ী, মাদারীপুর, নরসিংদী, মাগুরা, কুষ্টিয়া সহ বিভিন্ন উপজেলার ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছে দেয় রিটার্নিং কর্মকর্তারা। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের ভোট কেন্দ্রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব হেলাল উদ্দিন আহমদ। বিকেলে কমিশন সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি একথা জানান। দায়িত্বে অবহেলার জন্য এরই মধ্যে 4 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি। কচুয়া, ফরিদগঞ্জ, যেখানে যেখানে আমরা অভিযোগ পাচ্ছি ওই সমস্ত উপজেলা থানাগুলোর আমরা প্রাথমিক তদন্ত করে সত্য প্রমাণিত হলে আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে প্রত্যাহার করছি। সব দিক বিবেচনা করে আমরা 10টি উপজেলা সদরে আমরা ইভিএম ব্যবহার করবো। আগামীকাল 4টি উপজেলাতে আমরা ইভিএম ব্যবহার করব। যারা প্রভাব বিস্তার করে উপজেলা নির্বাচন বিতর্কিত করতে চায় তাদের প্রতিহত করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় সড়কে নৈরাজ্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তিনি। ব্যক্তি কারা যারা পরিবহন সেক্টরে হয় শ্রমিক নেতা অথবা বাস মালিক সমিতি অথবা প্রশাসনের লোক, কেন এগুলো বাস্তবায়ন হয় না? বাস্তবায়ন হয় না, একটা করে জীবন যাবে রাস্তায়, আর দরকার সরকার দায়ী হবে। জীবনের দাম কি 10 লক্ষ টাকা? একটা জীবনের দাম কি অর্থ বিনিময়ে বিক্রি হয়ে যাবে? জনগণ যাকে ভোট দেয় সে নির্বাচিত হবে। তাহলে এই সমস্ত তথাকথিত এই ক্ষমতাধর ব্যক্তিরা কারা যারা প্রভাব বিস্তার করে নির্বাচন বিতর্কিত করতে চায়, এদেরকে প্রতিরোধ করতে হবে, এদেরকে সতর্ক থাকতে হবে। জাতীয় পার্টির কো চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির পর এবার জাতীয় সংসদে বিরোধী দলের উপনেতার পদ থেকেও অপসারিত হলেন জিএম কাদের।
বিরোধী দলের উপনেতার পদে মনোনীত করা হয়েছে রওশন এরশাদকে। শনিবার বিকেলে দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের দেয়া এক সাংগঠনিক নির্দেশে একথা জানানো হয়েছে। সাংগঠনিক নির্দেশ সংক্রান্ত চিঠির অনুলিপি জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠিয়েছেন তিনি। এতে তিনি বলেন, সংসদে প্রধান বিরোধী দলের উপনেতার পদ থেকে গোলাম মোহাম্মদ কাদেরকে অপসারণ করা হলো। এখন প্রধান বিরোধী দলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন রওশন এরশাদ। এর আগে শুক্রবার জিএম কাদেরকে জাতীয় পার্টির কো চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেন দলের চেয়ারম্যান। ছদ্মবেশে বর্তমান সরকার একদলীয় শাসন চালাচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ এখন কঠিন সময়ের মুখোমুখি। নেতাকর্মীদের হতাশ না হয়ে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। বেগম জিয়াকে আবারও সাজা দিতে পরিত্যক্ত কারাগারে আদালত বসিয়ে ক্যামেরা ট্রায়াল করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, কঠোর আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করা হবে। কবি আল মাহমুদের মৃত্যুতে শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল দলীয় নেতাকর্মীদের হতাশ না হয়ে দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন। যাদের মধ্যে ন্যূনতম সহনশীলতাটুকু নাই, তারা গণতন্ত্রের কথা বলবে কেন? একটা আপনার ছদ্মবেশ ধারণ করে, মানুষকে বিভ্রান্ত করে, প্রতারণা করে আপনার একদলীয় শাসন ব্যবস্থা পুরোপুরি বসানো হচ্ছে। হতাশার প্রশ্নই উঠতে পারে না। এটা তো হচ্ছে কাল, এই কাল আমরা উত্তীর্ণ হব, এই আমরা জয়ী হবই। এরপর দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম জিয়ার মুক্তির দাবিতে দোহার নবাবগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত প্রতীকী গণ অনশন কর্মসূচিতে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়েই বেগম জিয়াকে কারাগারে বন্দী রেখেছে সরকার। একটা পরিত্যক্ত কারাগারে তাকে রেখেছে এবং ওইখানেই আদালত বসিয়েছে, যা কোনো সভ্য গণতান্ত্রিক দেশে চলতে পারে না। আমরা মনে করি এটা একটা ক্যামেরা ট্রায়াল হচ্ছে এবং তাকে জনগণের দৃষ্টির বাইরে তার এই মামলা চালানো হচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বেগম জিয়ার মুক্তি হবে বিএনপির আন্দোলনের একমাত্র ইস্যু। যত দ্রুত সম্ভব প্রয়োজনে নেতৃত্বের রদ বদলের মধ্য দিয়ে সঠিক এবং সক্রিয় নেতৃত্ব জনগণের সামনে উপস্থিত করতে হবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি সরকার দেশের স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে পুনর্বাসন করেছিল মন্তব্য করে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, আওয়ামী লীগ সরকার বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। দুপুরে ভোলা সরকারি স্কুল মাঠে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। দেশটাকে আন্তর্জাতিক বিশ্বে মর্যাদার আসনে প্রধানমন্ত্রী আমাদেরকে বসিয়েছে। তিনি আজ বাংলাদেশের নেতা নাম, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতা, যাকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য মাদার অফ হিউম্যানিটি আখ্যায়িত করা হয়েছে। জিয়াউর রহমানের ক্ষমতায় ছিল, স্বাধীনতার চেতনা মূল্যবোধকে ধ্বংস করেছিল। খালেদা জিয়া ক্ষমতায় ছিল, স্বাধীনতা বিরোধীর গাড়িতে পতাকা দিয়েছিল। বাংলা সময় আরও থাকছে। নোয়াখালী সুবর্ণচরে গণধর্ষণ মামলার প্রধান আসামি রুহুল আমিনকে দেয়া জামিন প্রত্যাহার হাইকোর্টের, নির্যাতিতার পরিবারের স্বস্তি। পঞ্চম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন নন এমপিও শিক্ষক কর্মচারীরা। তাদের দাবি, স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা না হলে তা যেন বাতিল করা হয়। নিজেদের সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত দাবি করলেও এ বিষয়ে যথোপযুক্ত কোনো তথ্য দিতে পারছেন না শিক্ষকরা। রয়েছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের মান নিয়েও প্রশ্ন। আরও জানাচ্ছেন পিঙ্কি আক্তার। স্লোগান, ব্যানার আর প্ল্যাকার্ডে প্রেস ক্লাবের সামনের সড়ক এখন নন এমপিও শিক্ষকদের দখলে। অংশগ্রহণকারী অধিকাংশেরই অতিক্রম করেছে সরকারি চাকরির বয়স। উপজেলায় স্থানীয় প্রতিনিধিদের দেয়া শিক্ষা প্রতিষ্ঠানে বিনা বেতনে কর্মরত এই শিক্ষকরা একসাথে সবাই সমাবেশ হয়েছে যে সরকারের কাছে দাবি করে আমরা এই জিনিসটা বিল বেতনটা নেব। তাই 2003 সালে আমরা বিলের প্রেয়ার দিচ্ছি, সরকারের কাছে আবেদন করছি।
2003 সাল থেকে অপেক্ষা করছি বিলের জন্য। 15-20 বছর যাবত আমরা ফ্রিভাবেই খেটে যাচ্ছি, আর বেতন ছাড়া খেটে যাচ্ছি। সংসার চলে, বাড়িতে কৃষি টিষি যা আছে ওইগুলা করি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্কুল ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে বিভিন্ন সময় নিয়োগ পেয়েছেন এই শিক্ষকরা। নিয়োগপত্রে উল্লেখ ছিল না সুনির্দিষ্ট বেতন ভাতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়, যদিও নিজেদের সরকারি বিধি মেনে নিয়োগের দাবি আন্দোলনকারী শিক্ষকদের। সরকারি প্রতিনিধি থাকে এবং গভর্নমেন্ট কলেজে এবং সভাপতি থাকে, এখান থেকে 5 জন নিয়ে আমাদের সরকারিভাবে বিধি মোতাবেক নিয়োগ দিয়েছে। স্কুলের যে ম্যানেজিং কমিটি আছে তার মাধ্যমে পেপার পত্রিকা হয়, পেপার পত্রিকার মাধ্যমে ওই আলোকে ডিজি প্রতিনিধি নমিনি হয়। তখন বেতনের বিষয় কিছু উল্লেখ ছিল না, বেতনের বিষয়ে কোনো উল্লেখ থাকে না। সরকারি কলেজের প্রধান শিক্ষিকা তিনি হচ্ছে আমাদের ওখানকার ডিজির প্রতিনিধি হিসেবে করছেন। এমপিওভুক্ত করা হবে স্কুল বা কলেজ ব্যবস্থাপনা কমিটির এমন প্রতিশ্রুতিতেই এসব শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দেন এই শিক্ষকরা। সময় সংবাদ, ঢাকা। বর্তমান সরকারের হাত ধরে দেশ তথ্য প্রযুক্তি সহ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কামরুল ইসলাম। এরপর জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পরে খেলার মাঠে ৭১-এর রণাঙ্গন, বিজয় পতাকা উত্তোলন সহ নানা ধরনের ডিসপ্লে প্রদর্শন করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে কামরুল ইসলাম লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শিক্ষার্থীদের ভালোর পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে, মুক্তিযুদ্ধের অর্জনগুলোকে ধারণ করে আজকে তোমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। উন্নত বাংলাদেশের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের সারথি হবে তোমরা। আজকে তাই তোমাদের মানুষ হতে হবে, বড় হতে হবে, তোমাদের দেশপ্রেমিক হতে হবে। এই অসাম্প্রদায়িক বাংলাদেশের যে বিশ্বাস, এই বিশ্বাসটা তোমাদের অন্তরে ধারণ করতে হবে। আজকে তোমরা ইন্টারনেট ব্যবহার করছো, ল্যাপটপ ব্যবহার করছো, সকল কিছু তথ্য প্রযুক্তির অবারিত দ্বার তোমাদের সামনে আজকে মাননীয় প্রধানমন্ত্রী উন্মোচন করেছেন। রাজশাহীতে সব ধরনের চালের দাম কেজি প্রতি 1 থেকে 2 টাকা দরে কমেছে। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। পাইকাররা বলছেন চালের পর্যাপ্ত মজুদ থাকায় চালের দাম কমেছে। বাজারে গুটি সন্ধ্যা কেজি প্রতি 25 টাকা থেকে কমে 24 টাকা দরে বিক্রি হচ্ছে। নাজিরশা কেজি প্রতি 50 টাকা থেকে কমে 48 টাকা দরে এবং বাসমতি 53 থেকে কমে 52 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া জিরা চাল 44 টাকা থেকে কমে 43 টাকা এবং আটাশ চাল 37 টাকা থেকে কমে 35 টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি ও খুচরা বাজারে চালের দাম নিয়ে আলোচনার জন্য রাজশাহীর নওহাটা থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। আপনারা শুনছিলেন যে কেজি প্রতি চালের দাম রাজশাহীতে 1 থেকে 2 টাকা করে কমে গেছে। সপ্তাহখানিক ধরে এই অবস্থা আসলে নামতে শুরু করেছে এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এর ফলে এক ধরনের স্বস্তি বিরাজ করছে যে আসলে চাউলের দাম বাড়ার কারণে তারা বাজারে গিয়ে চাল কিনতে যে হিমশিম খাচ্ছিলেন সেই জায়গা থেকে কিছুটা হলেও তাদের স্বস্তি ফিরেছে। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলার জন্য গিয়াসউদ্দিন সাথে একটু যুক্ত হব। তিনি একজন কৃষিবিদ। আপনার কি মনে হচ্ছে? আমরা আবার দেখছি চাউলের দাম কেজি প্রতি 2 থেকে কোনো কোনো ক্ষেত্রে 1 টাকাও কমে এসেছে। তো এইটিকে আপনি কিভাবে দেখছেন একজন কৃষিবিদ হিসেবে? দাম কমার ব্যাপারে তো ভালো স্বস্তি আসছে কৃষক মানুষের জন্য, গরিব যারা আছে যারা দিন মজুর খাচ্ছে তাদের জন্য ভালো আসছে, কিন্তু সাধারণ কৃষকদের জন্য অসুবিধা খুব বেশি। কারণ উৎপাদন খরচ হিসাবে কৃষকদের অনেক দাম কম হচ্ছে, এখানে উৎপাদন খরচও আসছে না। এরকম হচ্ছে ধানের, হঠাৎ করে ধানের দাম পার মনে 100 টাকা হয়ে গেছে, দিয়ে ওখান থেকে চালের দাম কেজি প্রতি 2 টাকা কমছে। কমার জন্য এখানে কৃষকদের অস্থিরতা বেশি বাড়ছে। এটা যখন ফার্স্ট টাইমে এরকম যদি অ্যাকুরেটভাবে বাজার থাকে তাহলে কৃষকরা সেভাবে পরিমাণ উৎপাদন করতে পারবে, খরচ করতে পারবে। কিন্তু না করে এরা তো যখন উঠে তখন দাম বেশি হয়ে যায়। কিছু সিন্ডিকেট পার্টি আছে তারা বেশি দামে কিনে নিতে যায়, পরে তখন এরা একদিকে আমদানি দিচ্ছে, দিয়ে সাধারণ কৃষকেরা মরে যাচ্ছে। এখন তো কৃষকদের ঘরে সেমন ধান নাই, যারা আছে তাদের কিছু কিছু আছে লিজা বাজারে বিক্রি করবে, লোক খাটাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে ধানের দাম নাই। যারা বড় বড় মহাজনেরা দূরে বসে থাকে, একবারে ঘুঘুর মতন বসে আছে, বসে থেকে ছোট ছোট ব্যবসায়ীরা সব মার খাইছে, খাদা বড় বড় ব্যবসায়ীরা এখন কম দামে ধান কিনছে, কিনে বেশি দামে চাল বিক্রি করছে।
কৃষকরা তো এই চাউলগুলো তারা তো আড়তদারদের কাছে বিক্রি করেছে এখন থেকে প্রায় মাস দুয়েক আগে, আমনের ধান যখন উঠেছে, কিন্তু এখন তো তারা আর চাউল বিক্রি করছে না, তাদের কাছে সেই চাউলও মজুদ নেই। কিন্তু এই যে এখন আসলে যে দাম বাড়া কমা, এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন, বা কার উপরে এটা আসলে নির্ভর করছে? এটা কি কোনো সিন্ডিকেট জড়িত আছে কিনা? হ্যাঁ, কিছু সিন্ডিকেট জড়িত আছে এখানে। যখন সরকার যখন ওদের উপরে নজর রাখে তখন কমে আসে, সরকার যখন নজর না রাখে তখন তারা ইচ্ছা মতন দাম বাড়ায় দেয়, এইভাবে চলে। তখন সাধারণ কৃষক বিপদে পড়ে, যখন সাধারণ কৃষক যখন হইচই শুরু করে তখন সব প্রত্যেকটি বিচারের এরা যখন ছোটাছুটি করতে লাগে তখন ওরা আবার কমায় দেয়, এইভাবে চলছে। রাজশাহী জেলা মিল মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম ভাই, আপনার কাছে জানতে চাই যে আপনি শুনেছেন রাজশাহীতে প্রতিটি চাউলের দাম কেজি প্রতি 1 থেকে 2 টাকা করে কমে এসেছে। তো একজন ব্যবসায়ী হিসেবে, ব্যবসায়ী নেতা হিসেবে বিষয়টা আপনারা কিভাবে দেখছেন যে আসলে হুট করে এই চাউলের দাম কমার কারণটা কি? সামনে আবার বোরো ধান ওঠার একটা সম্ভাবনা আছে 1 থেকে 1.5 মাস পর, এর মাঝখানে চালের দাম বাড়ার সম্ভাবনা আছে কিনা? আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি ওই খাদ্যের উপরে আমাকে সাক্ষাৎকার লওয়ার জন্য সময় টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে সত্যি কথা বলতে সামনে একটা বড় মৌসুম আসছে, ইরিবোরের মৌসুম। এই মৌসুমটাই আমাদের বাংলাদেশের জন্য সরকারের বলেন, আমাদের ব্যবসায়িক বলেন, তাদের টার্গেটই থাকে এই ইরিবোরের উপরে। তো ইরিবোরে আসার জন্যে নতুন ধান উঠবে, এই জন্য বাজারটা বর্তমানে একটু ডাউন। যাদের কাছে পুরাতন ধানগুলি ছিল তারা চেষ্টা করে বাজারে এগুলো শেষ করে নতুনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। মূলত এই সময় প্রত্যেক বছরই কিছু না কিছু কমে। তারপরও আপনার ওই যে সরকার যদি এটা আবার ঠিকভাবে মনিটরিং করে তাহলে এই আপ ডাউন হয় না। কিন্তু আমি মনে করি একজন ব্যবসায়িক হিসাবে, একজন মিলার হিসাবে, যে আসলে সরকারের প্রত্যেকটা ব্যাপারেই পদক্ষেপ নেওয়া দরকার। যে আপনার এই যে বাজার আপ ডাউন, কোনো সময় লাফায় 5 টাকা বেড়ে গেছে, কোনো সময় লাফায় 2 টাকা কমে গেছে, বা 5 টাকা কমে গেছে, এটা যেমন ব্যবসায়ীদের জন্যও খারাপ, এটা সাধারণ যারা ক্রেতা তাদের জন্যও কিন্তু আমি মনে করি না যে এটা ভালো। কারণ যখন বাড়ে তখন তারা কিন্তু সেই পরিমাণ টাকা নিয়ে যায় না, তাহলে নিশ্চয়ই সেটা কিন্তু তাদের কষ্ট হয়। তো সরকারের যদি সঠিক নিয়ন্ত্রণ থাকতে খাদ্যের উপরে, তাহলে এইসব আপ ডাউনগুলো হতো না। তবে হ্যাঁ, যে বর্তমানে যে কেজি প্রতি চাউলের দাম কমেছে 1 থেকে 2 টাকা, এটাকে আপনি কিভাবে দেখছেন একজন ব্যবসায়ী? এটা আমি একজন ব্যবসায়িক হিসাবেও তো, আমি তো এই দেশের নাগরিক, এই দেশের নাগরিক হিসেবে আমি মনে করি যে এটা সাধারণ যারা ক্রেতা, কারণ আমাদের দেশে সিংহভাগ মানুষই চালটা বাজার থেকে কিনে খায়। তা আমি মনে করি যে এটা সাধারণ মানুষের জন্য যত কমবে ততই ভালো। কিন্তু পাশাপাশি আবার এই উৎপাদন খরচ কত, এটা সরকার অবশ্যই তার বিভিন্ন টিম আছে, তাদের মাধ্যমে মনিটরিং করে কৃষকরা যত ন্যায্য দাম পায়, মিলাররাও যেন দুটা পয়সা করতে পারে, তাদেরও যেন ক্যাশিং করে বুদ্ধি পয়সা থাকে, চারিদিকে উভয় রেখে সরকার যদি ঠিকভাবে মনিটরিং করে, তবে মনে হয় এটা সীমিত পর্যায়ে সবসময় থাকবে। এবং আমাদের দেশে খাদ্যের বর্তমানে কোনো ঘাটতি নাই, কারণ আমরা এখন বিদেশে চাল রপ্তানি করার মতনও। আপনাকে ধন্যবাদ রফিক ভাই, আপনাদের দুইজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আপনি শুনছিলেন যে আসলে চালের দাম স্থিতিশীল অবস্থায় আসায়, কমে আসায় অনেক ক্ষেত্রে কিন্তু এখন স্বস্তিতে আছেন ক্রেতারা, এবং সামনে বোরো মৌসুমের ধান 1.5 থেকে 2 মাস পরে সেগুলো উঠতে শুরু করবে, তখন ধানের দামটা এই স্থিতিশীল পর্যায়ে থাকবে, এমনটাই আসলে আশা করছেন সবাই। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে ধানের সর্বশেষ। রাজশাহী থেকে পাইকারি ও খুচরা বাজারে চালের দাম নিয়ে অতিথিদের সঙ্গে নিয়ে আলোচনায় যোগ দিয়েছিলেন রিপোর্টার সাইফুর রহমান রকি। চট্টগ্রামের খাতুনগঞ্জে অনেকটা পানির দামে বিক্রি হচ্ছে দেশীয় পেঁয়াজ ও রসুন, মাত্র 6 টাকা কেজি পেঁয়াজ আর 30 টাকা রসুন। অথচ ভারতীয় পেঁয়াজ ও চায়না রসুন 2 থেকে 3 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। আমদানিকারকদের অভিযোগ, দেশি পেঁয়াজ ও রসুন বাজারে আসার আগেই কমিয়ে দেওয়া হয় বিদেশি এসব পণ্যের দাম। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট।
পেঁয়াজ। দেশের চাহিদা 60% পূরণ হয় দেশীয় পেঁয়াজে। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে মাত্র 6 টাকায় কেজি বিক্রি হচ্ছে পেঁয়াজ, অথচ ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে 15 থেকে 18 টাকায়। একইভাবে দেশীয় রসুনের 70% চাহিদা পূরণ হলেও কেজি বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকায়, আর বিদেশি রসুন 3 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। চাইনা রসুন 80, বিদেশি, আর দেশি রসুন 28, 27, 30, 32, মাল কোয়ালিটির হিসেবে দাম আর কি। দেশিটার চাহিদা বাড়ানোর জন্য যদি দেশিটা মেহেরপুরের সিজন শুরু হয়, তখন যদি এলসিটা একটু বন্ধ করে দেয়, তখন হয়তো আমাদের দেশের কৃষকরা টাকা পাইতে পারে। আমার দেশি রসুন মানে অ্যাভেলেবেল রসুন আছে, এখন দাম কম খাচ্ছে কম, বেচা কিনা কম, এই জন্য কম খায়। আমদানিকারকরা বলছেন, চাষিরা দেশীয় পেঁয়াজ ও রসুন বাজারে আসার আগেই ভারত ও চীন এসব পণ্যের উপর রপ্তানি ট্যাক্স কমিয়ে দেয়। এতে কমে যায় দেশীয় পেঁয়াজ ও রসুনের দাম। এছাড়া চোরাপথেও আসে এসব পণ্য, এতে ক্ষতিগ্রস্ত হয় চাষিরা। দাম কমার জন্য সংরক্ষণের অভাবকেও দায়ী করছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা মরে যাচ্ছে, অন্যদিকে যে চাষি উৎপাদন করছে পেঁয়াজ, চাষিদেরও আপনার পেঁয়াজ উৎপাদন খরচ উঠছে না। 1 কেজি পেঁয়াজ উৎপাদন করতে 15-16 টাকা খরচ, বিক্রি করছে 4 টাকা 5 টাকা। এতে করে আমাদের দেশীয় কৃষকরা পেঁয়াজ উৎপাদনে দিন দিন উৎসাহ হারিয়ে ফেলছে। এলসি করলে আমার মালটা ব্যাংকে মারফতে ব্যাংকে টাকা দিতে, সরকারের ট্যাক্স লাগে না, অন্য খালি ফোর্ডের লেবারের পয়সা দিয়ে মালটা পাস করে লেয়া পড়ে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে বছরে দেশীয় পেঁয়াজের চাহিদা 13 লাখ আর রসুনের 3 লাখ মেট্রিক টন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। রাঙামাটির বিলাইছড়িতে আওয়ামী লীগ নেতা সুরেশ কান্তি হত্যার 4 দিন পর থানায় মামলা, যৌথ বাহিনীর অভিযানে সন্দেহভাজন আটক। নোয়াখালী সুবর্ণচরের গণধর্ষণ মামলার প্রধান আসামি রুহুল আমিনের জামিনের আদেশ প্রত্যাহার করে নিয়েছেন উচ্চ আদালত। ব্যাপক সমালোচনার পর যে আদালত জামিন দিয়েছিল, রাষ্ট্রপক্ষের আবেদনেই সেই আদালতই ফের জামিন বাতিল করলেন। ছুটির দিনে আদালতে বসে এমন আদেশ দেয়াকে নজিরবিহীন বলছেন অ্যাটর্নি জেনারেল। এদিকে জামিন বাতিল হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতা নারী। নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের মামলায় আসামি রুহুল আমিনকে গত 18 মার্চ 1 বছরের জামিন দেন হাইকোর্ট বেঞ্চ। আলোচিত এ মামলায় গ্রেফতারের 2.5 মাসের মাথায় অন্যতম আসামির জামিন হওয়া নিয়ে চলে ব্যাপক আলোচনা সমালোচনা। এমন বাস্তবতায় শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও বিশেষ ব্যবস্থায় বসে উচ্চ আদালত। যে আদালত রুহুল আমিনকে জামিন দিয়েছিল রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে, সেই আদালতই তার জামিন বাতিল করে দেন। আদালতকে ভুল বুঝিয়ে আদালতের ম্যাল প্র্যাকটিস করে এই জামিনটা নেওয়া হয়েছে। এটা আদালত যখনই বুঝতে পেরেছেন, এই জন্যই আজকে বন্ধের দিন আদালত বসার কথা না, তারপরও বিজ্ঞ আদালত 2 জন তাদের চেম্বারে বসেই এই অর্ডারটাকে তারা প্রত্যাহার করে নিয়েছেন, রিকল করেছেন। তিনি জানান, জামিন নেওয়ার ক্ষেত্রে আদালতে তথ্য গোপন করেছিল আসামি পক্ষের আইনজীবীরা। সংশ্লিষ্ট আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির কাছে আবেদন করার কথাও জানান অ্যাটর্নি জেনারেল। আদালতের কাছে সাবমিশন করব ওই আইনজীবীর বিরুদ্ধে যাতে আদালত অবমাননার রুল জারি করেন। এদিকে রুহুল আমিনের জামিন বাতিল হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতা। আমাদের রুহুল আমিন মেম্বার দেশের একটা সন্ত্রাস বাহিনী, রুহুল আমিনের তো হাজতে সারা জন আমার লাগতে রেখেছেন, আর ওই আসামিগুলো হাসির দিয়ে মারেন, ওরা ওগো মারি যে নষ্ট করতে দিবা বুঝতে পারে না। তার এই রায়ে আমরা সন্ত্রাসী আছি, নির্ভয়ে আছি, ভয়টাই নাই। গত 30 ডিসেম্বর জাতীয় নির্বাচনের দিন রাতে সুবর্ণচরে গণধর্ষণের শিকার হন এক নারী। পরবর্তীতে তার স্বামীর করা মামলায় গ্রেফতার করা হয় রুহুল আমিন সহ 8 জনকে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। পরিবেশ বিধ্বংসী কালো ধোঁয়া, কলকারখানার বর্জ্য মাটি পানিকে দূষিত করছে প্রতিনিয়ত। দিন দিন কমছে গাছপালা, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কার্বন নিঃসরণ। এতে ধীরে ধীরে বৈচিত্র্য হারাচ্ছে বাংলার ষড়ঋতু। প্রকৃতির সঙ্গে মানুষের বিরূপ আচরণের কারণেই এমনটা ঘটছে বলে মত পরিবেশবিদদের। পাশাপাশি বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনও এর জন্য দায়ী বলে মনে করেন তারা। তোহা খান তামিমের রিপোর্ট। ঋতুরাজ বসন্তে কোকিলের কুহু কুহু ডাক নেই। হেমন্তের সকালে সূর্যকে দেখে ঘাসের ডগায় হাসে না শিশির কণা। কালবৈশাখী ছোবল মারে না গ্রীষ্মের প্রখরতাকে। ষড়ঋতুর বাংলাদেশে প্রতি 2 মাসকে এক একটি ঋতু হিসেবে গণনা করা হলেও এখন তা বৈচিত্র্যহীন।
স্বতন্ত্র বৈশিষ্ট্য হারিয়েছে প্রতিটি ঋতুই। পাশ্চাত্য ও প্রাচ্যের অনেক দেশের মতো শীত গ্রীষ্ম প্রধান হয়ে উঠছে বাংলাদেশের ঋতুচক্র। আবহাওয়ার স্বাভাবিক ব্যবহারটা নেই। এটার পরিবর্তনের মূল কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়াতে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, তাতে বাতাসের সার্কুলেশন প্যাটার্ন বদলে গেছে। তাপমাত্রা, বায়ুতে কতখানি পানি, বাষ্পীয় পানি, জল আছে, আমার চাপ কোথায়, বায়ুর নির্ণীত ডিরেকশন কোন দিকে, এইগুলো হতে একটা অগোছালো অবস্থায় চলে যাচ্ছে এবং একটা পরিবর্তন হচ্ছে। অসময়ে বৃষ্টি কিংবা অতিবৃষ্টি, ফসলের প্রয়োজনে বৃষ্টিহীন আকাশ, প্রকৃতির রূপ মনুষ্য জীবনকে করে তুলেছে অতিষ্ঠ। পরিবেশ সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃতির উপর অপ্রাকৃতিক আচরণই প্রকৃতির এমন কঠোরতা। রোগবালাই বাড়বে, ভূমিধস বাড়বে, নদী ভাঙন বাড়বে, সমুদ্র তীর ভাঙন বাড়বে। কাজে এখন থেকেই এটা যাতে না হয় সেজন্য বিশ্বজুড়ে আন্দোলন শুরু হয়েছে, গ্রিনহাউস গ্যাস কমাও আর অভিযোজন মোকাবেলা করার ক্ষমতা বাড়াও। আমাকে সচেতনতা বাড়াতে হবে, আমার সঠিক বিজ্ঞানটা ঠিক করতে হবে, জনগণকে বাঁচাতে হলে উন্নয়ন আমাকে করতেই হবে। সেই উন্নয়ন যেন সুপরিকল্পিত হয়, পরিবেশ সম্মত হয় এবং ন্যায্য বোধ, সমাজের যে ন্যায্য বোধ আছে সেটা অন্তর্নিহিত হয়। দেশের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করতে চাইলে জলবায়ু পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। আবহাওয়ার সতর্ক সংকেত সম্পর্কে ভ্রান্ত ধারণা উপকূলে দুর্যোগের সময় ক্ষতির পরিমাণ বাড়িয়ে তোলে। আবার নদী ও সমুদ্র বন্দর কেন্দ্রিক দ্বিমুখী সংকেত দেওয়াতেও বিভ্রান্তি বাড়ে উপকূলবাসীর। আর পতাকা উড়িয়ে সংকেত প্রদর্শনে পরিবর্তন আনায় নতুন করে সব মহলে প্রশিক্ষণের তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। অবশ্য প্রশাসন বলছে, সরকারি ও বেসরকারি নানামুখী কার্যক্রম চলছে সচেতনতা বাড়াতে। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালি। দেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জেলা তালিকায় অন্যতম বরগুনা। শহর কিংবা গ্রাম, এখানকার শতকরা ৯৯% মানুষেরই ধারণা নেই আবহাওয়ার সতর্ক সংকেত প্রদর্শনে কখন কতটি পতাকা উত্তোলন করা হয়। ৩ নম্বর সিঙ্গেল হইলে ৩টা নিশান টানায়, ১০ নম্বরে 10টা টানাইবে, ওই ১ নম্বর কমছে 9টা থাকবে। কয়টা পতাকায় কয় নম্বর সংকেত বলতে পারিনি। এদিকে পতাকা প্রদর্শন করে উপকূলবাসীকে সতর্ক করতে আবহাওয়ার সতর্ক সংকেতে এবছর আনা হয়েছে পরিবর্তন। আগে যেখানে একটি পতাকা উড়িয়ে ১ নম্বর সংকেত বোঝানো হতো, এখন সেখানে একটি পতাকা উড়িয়ে ৪ নম্বর সংকেত বোঝানো হয়। আবার ৩ নম্বর সংকেতেই আগে ২টি পতাকা উঠত, আর এখন ৫ থেকে ৭ নম্বর সংকেতে উঠবে ২টি পতাকা। আর ৭ নম্বর সংকেতে নয়, এখন ৩টি পতাকা উঠবে ৮ থেকে ১০ নম্বর সংকেতে। নদী বন্দরে যদি ৪ নম্বর মহাবিপদ সংকেত দেয়, ঠিক তখন সমুদ্র বন্দরের জন্য ৮ নম্বর বা ১০ নম্বর মহাবিপদ সংকেত, তখন জনগণ বিভ্রান্ত হয়। তো এক্ষেত্রে সিপিবির ভলান্টিয়ার সহ জনগণের মধ্যে আরো ব্যাপক প্রশিক্ষণ দরকার। অবশ্য আবহাওয়ার সতর্ক সংকেত বোঝানোর চেয়েও দুর্গম এলাকাগুলোতে পৌঁছানো জরুরি বলে মনে করছে জেলা প্রশাসন। সচেতনতা এবং ইনফরমেটিভ, যেটা তথ্য জানানোর কার্যক্রম সরকারের পক্ষ থেকে যেমন আছে, এই ডিজাস্টার ম্যানেজমেন্টে যে এনজিওগুলো কাজ করে তারাও কাজ করছে। দেশে বর্তমানে ৩৫টি আবহাওয়া স্টেশন থাকলেও দুর্যোগ ঝুঁকিপূর্ণ জেলা বরগুনায় কোনো আবহাওয়া স্টেশন নেই। সময়মতো আবহাওয়ার সঠিক পূর্বাভাসই পারে দুর্যোগের সময় উপকূলবাসীর জনজীবন ও সম্পদের সুরক্ষা করতে। আর সেজন্য দরকার দুর্যোগ ঝুঁকিপূর্ণ এ জেলায় একটি আবহাওয়া স্টেশন স্থাপন ও দুর্গম এলাকাগুলোর মানুষকে আবহাওয়ার সতর্ক বার্তা সম্পর্কে সচেতন করে তোলা। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। রাঙামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার ভোরে সদর উপজেলা থেকে আটক করা হয় তাকে। পুলিশ জানায়, বনরূপ এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে স্নেহাশিস চাকমাকে আটক করে তারা। এর আগে সকালে বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা সহ ২০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৭ জনকে আসামি করে উপজেলা যুবলীগ নেতা মনির হোসেন বাদী হয়ে বিলাইছড়ি থানায় একটি মামলা করেন। গত ১৯শে মার্চ আওয়ামী লীগ নেতা সুরেশ কান্তি তঞ্চঙ্গাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। সুরেশ কান্তি তঞ্চঙ্গা হত্যা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয় এবং আজকে এই যে কিছুক্ষণ আগে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এই বিষয়ে ওসি বিলাইছড়ি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে
আলাপ আলোচনা করে পরবর্তীতে এটার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই মামলার জাহান্নামী আসামি সহ অন্যান্য আসামিদের সন্দিগ্ধ আসামিদের গ্রেপ্তার করার জন্য যৌথ অভিযান অব্যাহত আছে। ঝালকাঠি ও সাতক্ষীরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের আলাদা সংঘর্ষে অন্তত 12 জন আহত হয়েছেন। পুলিশ জানায় দুপুরে রাজপুর উপজেলার বাজারপোল এলাকায় কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল করিম মিঠু ও তার এক সহযোগীর ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ ঘটনার প্রতিবাদে মিঠুর সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাকা মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জে বাস চাপায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার সহপাঠীরা। দুপুরে লৌহজং উপজেলার পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র অন্তর রাস্তা পার হচ্ছিল। এ সময় মহাসড়কের উল্টো দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অন্তরের মৃত্যু হয়। প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। প্রশাসনের আশ্বাসে 1 ঘন্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে নিরাপদ সড়কের দাবিতে বরিশাল ও নরসিংদীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দুপুরে বরিশাল বিএম কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের নথুল্লাবাদ বাস টার্মিনালে ঢাকা বরিশাল মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় সড়ক দুর্ঘটনায় বিএম কলেজ ছাত্রী শিলা সহ 7 জন নিহতের ঘটনায় বাস চালকের শাস্তির দাবি জানান তারা। সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ ঘটনাস্থলে পৌঁছে দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। নরসিংদীতে গত বৃহস্পতিবার কাভার্ড ভ্যান চাপায় স্কুল ছাত্র নিহতের প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে বেলাবো উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বা রইচা বাস স্ট্যান্ডে অবস্থান নেন। সেখানে গোল চত্বর ও ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি জানান তারা। সরকারের দক্ষতায় এবং জনগণের সহযোগিতায় বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জি। সকালে চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভারতীয় ট্যুরিজম তথ্য কেন্দ্রের উদ্বোধন করে তিনি একথা বলেন। বাংলাদেশ থেকে প্রতি বছর ভ্রমণ, চিকিৎসা ও ব্যবসার কাজে 21 থেকে 23 লাখ মানুষ ভারতে যায় বলেও জানান তিনি। তাদের সুবিধার জন্যই ভারতীয় ভিসা প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। এর আগে ফিতা কেটে তথ্য কেন্দ্রের উদ্বোধন করেন অনিন্দ্য ব্যানার্জি। এ সময় জেলা চেম্বারের সভাপতি সহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এই বাংলাদেশ অনেক অনেক উন্নত, অনেক প্রোগ্রেস, অনেক ডেভেলপমেন্ট হয়েছে, চোখে পড়ার মতন এই ডেভেলপমেন্ট। পুরো কৃতিত্ব যাচ্ছে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণের। জনগণ ছাড়া কোনোদিন উন্নতি হয় না। এখন ভিসা পাওয়া খুব সহজ ইন্ডিয়ার জন্য, এবং আমরা শুধু সরলীকরণ নয়, আমরা দূর দূরান্ত যেরকম এই বছর থেকে ভিসা কালেকশন সেন্টার শুরু করেছি 3 জায়গাতে, চিটাগং ডিভিশনে, কুমিল্লা, নোয়াখালী এবং ব্রাহ্মণবাড়িয়ায়। ইলিশ উৎপাদন বৃদ্ধির বিষয়ে চাঁদপুরে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। এতে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, মাছ উৎপাদনে দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জাটকা রক্ষায় আরও কঠোর আইন প্রয়োগ করতে হবে। বাংলাদেশ কৃষি ব্যাংকের সিলেট অঞ্চলের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে বাংলাদেশ কৃষি ব্যাংক আঞ্চলিক কার্যালয় সম্মেলন উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী হোসেন। এ সময় বক্তারা গ্রাহক সেবার মান বৃদ্ধি, কৃষি ঋণ গ্রহণে হয়রানি প্রতিরোধ এবং ঋণ খেলাপি গ্রাহকের সংখ্যা কমিয়ে আনার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এ সম্মেলনে বিভাগের 4 জেলার শতাধিক শাখা ব্যবস্থাপক অংশ নেন।
ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে 3 দিনব্যাপী কৈশোর তারুণ্যের বইমেলা। সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর KM কামরুজ্জামান সেলিম। এ সময় কৈশোর তারুণ্যের বই ট্রাস্টের সভাপতি ও সময় টেলিভিশনের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ, জেলা প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রেণীকক্ষের পাশে আয়োজিত মেলা থেকে শিক্ষার্থীদের মাঝে সৃজনশীল বই পৌঁছে দেওয়াই লক্ষ্য বলে জানান আয়োজকরা। মেলা চলবে আগামী 25 মার্চ পর্যন্ত। তরুণদের উদ্যোগ বাস্তবায়নে স্টুডেন্ট টু স্টার্ট আপের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পর্ব শেষ হয়েছে। বিকেলে পিচিং গ্রাউন্ডে 3টি সেরা দল বাছাই করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক মাহবুবুর রহমান, CRI এর কমিউনিকেশন অফিসার রেন্ডি গডফ্রে, বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আজিজুর রহমান উপস্থিত ছিলেন। অ্যাক্টিভেশন ক্যাম্পের পর কর্মশালায় উদ্বোধনী ভাবনা তুলে ধরেন শিক্ষার্থীরা। ইয়াং বাংলা ও আইডিয়া প্রকল্পের আয়োজনে দেশের 40টি বিশ্ববিদ্যালয়ে চলছে স্টুডেন্ট টু স্টার্ট আপ। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। তৃতীয় ধাপে দেশের 117 উপজেলায় ভোট গ্রহণ কাল। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সর্বোচ্চ কঠোর অবস্থানে ইসি। জাতীয় পার্টির কো চেয়ারম্যানের পর এবার সংসদে বিরোধী দলীয় উপনেতার পদ হারালেন GM কাদের। রওশন এরশাদকে মনোনীত করে এরশাদের নির্দেশনা। বেগম জিয়ার মুক্তির দাবিতে 3 দিনের মাথায় আবারও বিএনপির ঘরোয়া গণ অনশন। ছদ্মবেশে সরকার একদলীয় শাসন চালাচ্ছে বললেন মির্জা ফখরুল। এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে 5ম দিনের মতো বেসরকারি শিক্ষকদের অবস্থান। সরকার নয়, নিয়োগ দিয়েছিল স্কুল কমিটি। এবং দেশের পাইকারি বাজারে আরও কমেছে চালের দাম। চট্টগ্রামের খাতুনগঞ্জে নামমাত্র দামে বিক্রি হচ্ছে দেশীয় পেঁয়াজ ও রসুন। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়ের।